কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয়, চিটিংবাজদের বড় জয়। ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার। চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। আমার ঘরে কয়টা মাথা মনে করেন যে একজন সুন্দরী আমার সামনে বয়ে রয়েছে আর আমি তারে সুন্দরী কমু না? মানুষ কি আমার কথা বিশ্বাস করবো? থ্যাংক ইউ, আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলেন। বাবা, ওই মেয়ের কি প্রশংসা, আমি সব বলছি। রাজা ভাই যে ওর লয়ে পস্তাতে তুমি বুঝো না? আরে এই কারণেই তো আমি মডেলের ধারে কাছে নাই, ওর কাছে তো আমি ধরাই দিইনি কা। মানে ওই মায়া কি তোমার দরবার চাইছিল? মা গুমা মায়া ধীর সাংঘাতিক। জিনিয়া, তুমি না সব সময় দেড় লাইন বেশি বুঝো, ইদানিং বেশি কথা কও, এটা আবার না বুঝা। তুমি যে আমাকে ফোনে বললা যে তুমি মেহমানদারি করতেছো, তো কই তোমার মেহমানদারি? হ্যাঁ, আমি তো এতক্ষণ ধরে একটা ইলেকট্রিশিয়ানের টাইম পাস করলাম। ইলেকট্রিশিয়ানকে চেয়েছি, ইলেকট্রিশিয়ান নাকি একটা হ্যান্ডসাম বিউটিফুল ইলেকট্রিশিয়ান, তার লগে কথা বলতে তোমার ঠিকই ভালো লাগছে। একটু পরে পুলিশ আইতাছে, তখন 5 জন যখন দিব তখন তুই টের পাবি। তোর কত বড় সাহস, তুই আমার কাছে জাফরের বদনাম করস? হ্যাঁ, অবে ওই জাফর ওই বই রিচস কে আলার ধর না, ওরে একটা পান, ওর অক্ষুনি ওরে বানাইতাছি আমি। আপনার ম্যানেজার কিন্তু ম্যাডাম আজকে একটা গন্ডগোল করতে চাইছিলে, সে ফট করে আমাকে বলে কি ম্যাডাম এখন বাসায় নাই, একটা জলযন্ত্র তরতাজা রক্ত মাংসের একটা মেয়ে এখানে বসে রয়েছে, আর সে আমাকে ওদিক থেকে বলার চেষ্টা করতেছে যে আপনি বাসায় নেই। এমন মেজাজটা কেমন লাগে বলেন তো? বুঝতে পেরেছি, এই কারণে আজকে আপনি একটু রাগ হয়েছেন, তাই তো? দেখেন রহিম ভাই, আপনি নিজেও কিন্তু এরকম মাঝে মাঝে বিড়ম্বনার শিকার হন, খ্যাতির বিড়ম্বনা যাকে বলে। এই জন্য ও একটু এরকমই। আপনি নিশ্চয়ই এটা নিয়ে কিছু মনে করবেন না, ওর জন্য আমি সরি বলছি আপনাকে। হয়তো ওই কারণেই ও মিথ্যা কথা বলেছে। হওয়ার কথা শুননি ঠিক করে আমি হাসে দিয়েছিলাম, ও হঠাৎ করে বললে উঠলে কি কি ব্যাপার, হাসতে আসেন কে? আপনার বন্ধু অবাক মনের খবর কি? সেই খবর দেওয়ার জন্য আপনার কাছে আইছি। আমি আপনার বাসার থেকে যে বাইর হয়ে গেলাম 5 মিনিট পরেই বাইর হয়ে গেলাম, আপনি কি তারপরে অবাক মনের তরফ থেকে কোনো থ্রেড থ্রুট কোনো দাঙ্গা হাঙ্গামা পাইছেন? না, পাইনি, মনে হলো চুপ হয়ে গেছে। না না, পাওয়ার তো কথাই না। আপনার এখান থেকে বাইর হওয়ার সাথে সাথে স্টেট আমি চলে গেলাম মইনার কাছে। মইনার এখানে গিয়ে দিয়ে মইনা নাই, আমি তো বুঝে গেছি সে কোন জায়গায় যাইতে পারে। সে ডাইরেক্ট আমি আবার ওখান থেকে গুইরিয়ে চলে গেলাম হচ্ছে কি রীতা ম্যাডামের বাসায়। রীতা ম্যাডাম কি বলতে আছি, বলবো যে রীতা বেআইন, আমার একটা পেয়ারের বেআইন। সেখানে গিয়ে দেখি সে গুজুর করে রীতা বেআইনের সঙ্গে কথা বলতে আছে একটা রোমান্টিক ঢঙ্গে। ওখানে যাই আমি স্টেট করলাম কি তার কলার সহ দৈরে বুকের ভিতরে একটা ডাইরেক্ট পাড়া দিয়ে কইলাম কি, তুই কি হচ্ছ হালার পনিশা, তুই আমার বান্ধবী কে উল্টা পুল্টা কথা বলে আসছো, তার সাথে খারাপ ব্যবহার করে আসছো, তোর আজকে রফা দফা শেষ, ব্রাশফেট করে মেরিয়ে ফেলামু। একদম দাঁত মাত যখন খিটে গিয়ে দূরে ফেলাইলাম, তখন ফট করে মনে করে যে কি বলবো, একটা অন্য সিচুয়েশন দাঁড়াই গেলে গা। রহিম ভাই, আপনি আমার জন্য এত বড় একটা রিস্ক নিলেন, আমি তো আপনার ব্যবহারে অভিভূত। কথা তো পুরোটা শেষই হইলেন না, আমি তো বাকি সিচুয়েশনের কথা আপনি জিজ্ঞেসই করতে আসছেন না। এমন একটা ঘটনা ঘটলে মনে করেন যখন তার গলা বেড়ায়, মনে করেন যে পাড়া দিয়ে থেকে ফোলের মধ্যে যাইতে ধরলাম, আমি স্টেট তাকে একদম টুটিতে দূরে বললাম কি, তুই কি আমার বান্ধবী লাবণ্য ম্যাডামের বিরুদ্ধে যে কেস করছে সেটা কি উইথড্র করবি, নাকি তোর একদম রফা দফা সাইডে ফেলামো? হ্যাঁ, যে এই সমস্ত ফাউল মহিলার সাথে এত রিলেশন মেনটেন করতে তো আমি কিছু না বুঝি, তো ফাউল মন খারাপ করে দিয়ে যাক, তোমার সাথে মামা একটু জরুরি কথা বলি। তোর সাথে কথা বলার রুচি আমার নাই। বাবা রে, মনে হচ্ছে তোমার সাথে কথা বলার জন্য আমার কত রুচি আছে যে। শুনো, তোমার সাথে কথা বলার আমার খুব একটা ইচ্ছা নাই, তারপরও অনেক সময় মানুষ ইচ্ছের বিরুদ্ধে অনেক কথা বলে। আর তোমার মতো মানুষেরা যখন রাস্তা দিয়ে যায় তখন বলো তো ওই যে একটা 2 নম্বর লোক যায়। এই তুই আমারে কত 2 নম্বর? হ্যাঁ, তুই তো 7 নম্বর, আমার চাইতে তুই 5 নম্বর বেশি। মাও, তুমি বুকে হাত দিয়ে একখান কথা কও তো, আমি যদি এর ঠিক সময় না আসতাম
এই মহিলা কি বের হতো? হ্যাঁ, যে কন্ডিশন দেখলাম সে তো কিছুতে বের হতো না। আমি আসাতে তোমার কত বড় উপকার হয়েছে, কিন্তু স্বীকার ন করবা। কি কথা বলতেছো না কেন? ওই মহিলারে তুই আমার অফিসে পাঠাচ্ছিস, এইটা আমি জানি। পুষ্প কোনোদিন জানতোই না আমি অফিসে আছি। আমি একটা কথা না বুঝি মাও, তুই সব কিছুতে খালি আর দোষ দাও, আর দোষ করছো। হ্যাঁ আচ্ছা মাও, তুমি কি চাও তোমার বাগনি লাইলির লগে আর সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য তাকে কি আমি ডিভোর্স দিয়ে দেবো? হ্যাঁ, আমি তাই চাই। আমি একদিনও লাইলির পাশে তোরা দেখতে চাই না। ঠিক আছে, ঠিক আছে মাও, ঠিক আছে। তুমি যদি চাও আমি লাইলির সাথে সংসার হবো না, তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। ওকে, হ্যাঁ, আমি এটাই চাই। লাইলি তোর কাছে নিরাপদ। আচ্ছা ঠিক আছে মামু, তোমার কথা আমি রাখবো, কিন্তু মামু একটা শর্ত আছে। যে আবার কি শর্ত আছে? শর্ত হইলো মামু, লাইলির সাথে যার বিয়ে হয়েছে না, এখানে দেন মোড়া ছিল 3 লক্ষ টাকা। তাকে তো 3 লক্ষ টাকা দিতে হবে। যে কোথেকে দেবো আমি? আর কাছে তো কোনো টেনশন নাই। তোর দেন মোহরের টাকা দিতে হবে, ওইটা আমি দেবো। আচ্ছা ঠিক আছে মামু। তুই এমন কি কাম করছো যে চিত্রনায়িকা লাবণ্য রাত্রে ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারে না, মনে করে খাইতে বলি খাইতে পারে না, ক্ষুদে লাগতেছে অথচ খাইতে পারে না, পানি খাইতে গেলে তার পানি পেটের ভিতরে যায় না। তার মানে কি তুই একটা গুটুমুটু গন্ডগোল করে ফেলাইছো? এক্ষুনি তুই যদি কেস যায় না উড়াও তাহলে তো খবর আছে। এই কথা শুনলে মনে করেন যে আমার বেআইন রীতা বেআইন আর কি, মানে তাকে যেভাবে কথাটা বললে যে তুমি এটা কি হাসছো, না না এটা খুব বাজে হাস করছো। সে একটা জনপ্রিয় চিত্রনায়িকা, তুমি তার বিরুদ্ধে এইভাবে পায়ে পাড়া দিয়ে কাজে লাগতে গেছো? তোমার খবরই আছে। আলাপু মারেন, বেশি করে মারেন। কোকসবের আরো কয়েকটা দিছি, ফেলাং কিক মারছি, তারপর তো বোঝেনি একদম কাবু কেস। সে পায়ে ধরে একদম যাইতে ধরে বললে কি, বন্ধু আমার মাফ করে দিই, আমি সবকিছু উজ্জ করে লইতেছি, আমি এটা ভুল হয়ে গেছি, মানুষ মাত্রই তো ভুল। রহিম ভাই, আপনার কথা শুনে তো আমার আমার খুব ভালো লাগছে। মানে আমি না আসলে কি বলবো বুঝতে পারছি না, কিভাবে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। আমি অনেক আবেগ আপ্লুত। এভাবে যে কেউ আমাকে ফিল করে এটা না আমি আগে জানতাম না। থ্যাংক ইউ সো মাচ রহিম ভাই। এখন আমার কাম শেষ। আপনি যদি চান তাকে গাড় দই দিয়ে 2টা বুট জুতো মারি দিয়ে আপনার সামনে নিয়ে আসতে পারবো। আপনি কি সেটা চাই দিয়েছেন? না 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 রহিম ভাই, এমনিতে আপনি বহুত কিছু করে ফেলেছেন, আর কিচ্ছু দরকার নেই। যেহেতু আমি তার সাথে কাজই করব না, সো আমি তার ছায়াও আর মারাতে চাই না। ওকে ফাইন, আমি এখন যাই। আর একটু থাকেন, আর একটু গল্প করি, একটু কফি দিতে বলি আপনাকে। আজকে আমার তো অনেক কাম আছে, চাইলে বয়ে থাকতে পারবো না। শুধু যাওয়ার আগে একটা রিকোয়েস্ট আর কি, সেটা শোনেন না শোনেন সেটা আপনার ইচ্ছা। তারপর আমি বলবো একজন চিত্রনায়িকা হিসাবে এটা থাকতেই পারে। আমার বাড়িওয়ালা মানে যার এখানে আছে সে আপনার খুব একটা ফ্যান, মানে কি বলবো, মানে কঠিন ফ্যান। আপনার সাথে একটা বেলা ডিনার খেতে চাইছে, মানে একটু মানে কথা বলতে চাইছে আর কি, একান্তভাবে বসে। মানে থাকে না ফ্যান কত প্রকার, কত বড় ফ্যান হইতে পারে আর কি। মানে আপনি যদি সে সুযোগটা দেন, ইট ইজ আপ টু ইউ অফ দ্য কাপিলার টেল, এই মানে ইউর ম্যাটার। অবশ্যই, অফকোর্স, ওয়াই নট। ওনাদেরকে পাঠাবেন, আমি কথা বলবো। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগলি আজকে, আপনি খোশ মেজাজ হয়ে গেছেন না। বাই। বড় বাঁচা বাঁচা গেল একটা বিপদ থেকে। তার কেন হতা হইতো? এই যে লাইলিকে হারানোর পরে আমার কিন্তু একটা লাইফ রিস্ক আছে, মানে মেন্টালি আমিও সিক হয়ে যেতে পারি। হ্যাঁ, তো মেন্টালি সিক হলে পরে মনে করো আমার তো ট্রিটমেন্ট করা দরকার। ট্রিটমেন্টের জন্য তো কত টাকা লাগে সেটা তো কোনো মানে অ্যাডভান্স বলা যাবে না। ধরো মিনিমাম কত 2 লাখ তো লাগবে। হ্যাঁ, তুমি যদি 2 লক্ষ টাকা আমাকে দিতে পারো, তাহলে আমি মনে করো যে লাইলিকে একদম ফুটে তোমার আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো। ঠিক আছে, আমি তোকে 2 লক্ষ টাকাই দিব, তুই ওই লাইলিকে তালাক দিবি। ঠিক আছে, দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু মাও কেনাটা কিন্তু আমার অ্যাডভান্স দিতে হবে, বুঝছো? অ্যাডভান্স না দিলে আমি কিন্তু তাকে ডিভোর্স দেবো না, বুঝছো? টাকা হাতে নেব, দেন আমি লাইলিকে ডিভোর্স দেবো। ঠিক আছে ভদ্র, আমি টাকা দেওয়ার পর তুই যদি পোল্ট্রি খাস, সেই রিস্কটা কে নেবো? আরে কি বলছো তো মামু, আমি তো আগে লাইলিকে তোমার বাসা ফাটাই দেবো। হ্যাঁ, আর আমি যদি পোল্ট্রি খাই, আমি যদি বেমারি করি, তাহলে তুমি লাইলিকে আমার বাসা ফাটাবা না। এই তো হয়ে গেল। তাইলে ডেট ফাইনাল। আচ্ছা ঠিক আছে মামু, যা করবা এটা আজকে করবা। এখন কখন টাকা দিবা কখন সেটা বলো। যা, তুই বাসায় গিয়ে লাইলিরে আমার বাসায় পাঠিয়ে দে। শোনো মামু, 2 জন কাজ একসাথে করতে হবে। যে হ্যাঁ, মানে এক হাতে তুই আর হাতে টেঁয়া দিবে, আর অন্য হাতে আমি লালিকে তোমার হাতে তুলে দিবে। শোনো একটা কথা, এই ডিভোর্সের কথাই কিন্তু যদি লাইলি জানে, তাইলে কিন্তু কিছুতে রাজি হবে না। যে আরে আমি লাইলিরে বলতে যাবো কেন? তুই বাসায় যা, আমি 2 লক্ষ টাকা নিয়ে তোর বাসায় আমি এখন যাইতেছি। যা। ঠিক আছে মামু, আমি তাইলে লাইলিকে রেডি করতেছি যে তুমি টাকা নিয়ে আসো। যা।
করতেছিলাম বাবাজি, আমি তো তোমার লেগে বই আছি, অপেক্ষা করতেছি। আর আমি যেহেতু বলছি আমু, জীবন মরণ যাই হোক আমার আমুই। এটা তো আমি জানি। তা কও বাবাজি, তোমার মামু জানার খবর কি? হ্যাঁ আব্বা, আপনি ওল্ড টাউনে গেছেন আর মামার খবর লন নাইকা। এটা লইয়া তো মনে হয় মামার লগে আমার বহুত বাজাবাজি গেছে, যে আপনি গেছেন মামার কোনো খবর লন নাইকা। মানে আপনারা ব্যালেন্স করানোর লেগে মনে করেন আমি মামার লগে বহুত কথা কইছি, বহুত ভাবে হিচিং করে এরপর ঠিক করছি। কোনো মিয়া, ওই বাইতে কাউরে কোয়া যায় নাই তো, এর লিগে সবার লোকে দেখা সাক্ষাৎ করা পারিনি। এটা তুমি একটু তোমার মামু জানলে বুঝায় কো। আচ্ছা ঠিক আছে, একবার তো কইছি আবার কমুনে। তো আব্বা, আজকে বললাম আমি এই বাড়িতে ওদের দাওয়াত খেবার হই নাইকা, একটা আবদার নিয়ে আইছি। কি কইলা বাবাজি, তুমি আমার তো আবদার লইছো? আরে খাইছে তো, এটা তো একটা বিরাট ঘটনা। কি চাও তুমি কও? মানে তোমার সব সহায় সম্পত্তি যেগুলি আমি ভোগ দখল করছি এগুলি ফেরত চেয়েছো তো? লয়ে যাও গা। আরে আমি আমার জিন্দগির সবচেয়ে বড় আমানত তোমারে দিয়ে দিচ্ছি, আমার তো আর এসবের কোনো দরকার নেই গা। আরে আব্বার যে কথা, আমারও ওই সম্পত্তির উপর কোনো লোভ নাইকা। আপনি আমার যেগুলি ভোগ করতেছেন ওগুলি সব আমি আপনারই দিয়ে দিচ্ছি, আমার আর লাগবো না এগুলি। শ্বশুর বাড়ির সামনে আর নতুন জামাই এমতে খাড়া রয়েছে দেখে মনে হইতেছে যে বাংলাদেশ ভারত বর্ডারের সামনে খাড়া রয়েছি। কোন সময় বর্ডার ক্লিয়ার হইব আর আমাকে ইশারা দিব আমরা ওদিকে যাবো। এরকম অবস্থা দেখলে তুমি বাড়ির সেন্টু আছে না, সেন্টু তো আমার দেখে দাঁত কেলে আসবো। সেন্টু তুই না নাইকা, তোমার দেখে আসবো কেমতে? আর সেন্টু দেখে দাঁত কেলে আসতেছে নাকি মানছে আসতেছে এটা বুঝনের লিগে রকেট চান্স লাগে না, কমন চান্স থাকলে বোঝা যায়। বুঝবার পারছি, মানে আমি এই পরিস্থিতিটা বুঝবার পারতাছি না, আমার মাথায় গিলু নাই, তাই তো? হ্যাঁ ঠিকই তো কইছো, বিশ্লেষণ করলে তো এটাই খারায়, তাই না? কথা তো ঠিকই। তাহলে এক কাম করো, তুমি একবারে সোজা বাবার বাড়িতে যাও গা, তো শ্বশুর বাড়ি যাওয়ার লাগবো না। না না, এই কথা কইলে তো আমি শুনুম না। আমি তো এখন যাবো না, আমি এত লাইফ রিস্ক নিয়ে এই জায়গায় আইছি শ্বশুরের লোক দেখা করার লিগে। আজকে শ্বশুরের লোক দেখা করুম, হ্যাঁ রং বাজিটা আমি দেখেই যাবো। শুনো, আমার আব্বা জানরে নিয়ে কোনো আজে বাজে কথা কইও না, বুঝছো? উনি অনেক ভদ্রলোক, আর ওর ভালো করে কথা কইবা। তার ভদ্রলোকের মেয়েরে বিয়ে করে আমি একটা বিপদে পড়ছি। হ্যাঁ যদি ভদ্রলোক হইতো তাহলে আমার এরকম রাস্তায় খাড়া করে দিত, নতুন জামাইয়ের রাস্তায় খাড়া করে দিত। তুমি তোমার দোলাবারে ফোন দাও, আমি আর খাড়া থাকা পারবো না, আমি জামকা কইলাম। তুমি যে ভাবটা মারলা না, বুঝছো? বাবার বাড়িতে আইছি তো এলে কিছু কইতে পারতাছি না। ও। মোবাইল যা লই তোমার মজাটা বুঝামু। বহুত বুঝাইছো মজা, এখন ফোন দাও। তুমি তো আমার একটা ধান্দার মধ্যে পালাই দিচ্ছ। আচ্ছা কও না, তাহলে তুমি আমার তো কি চাও? মাগার আগে কোন কথাটা ফিরা দিবেন না। তোমারে তো আমি কইলজা দিয়া মহব্বত করি সাহায্যদা। আর তুমি তো খালি আমার মায়ের জামাই না, তুমি আমার পোলা পোলা আপনা পোলা। কও তুমি কি চাও আমাকে কও। তাহলে আপনার ছেলের কথা আপনি রাখবেন, এটা কথা দেন। আরে কইলাম তো রাখবো, অবশ্যই রাখবো। খালি তুমি একবার মুখ দিয়ে আওয়াজটা বাইর করো না, তুমি আমার তো কি চাও? আপনার ছোট মাইয়া জিনিয়া, মানে জিনিয়ার রানারে আপনি ক্ষমা করে দিবেন। ওরাই ব্যক্তি এলে আপনি কোন রকম অপমান অপদস্থ করবেন না, আমার কথা দেন। সাহায্যদা, তুমি কি আমার সরলতা সুযোগ লয়ে আমার ব্ল্যাকমেল করতেছো নি? হ্যাঁ, জিনিয়া নামে আমার কোনো মায়া নেই, তুমি জানো না? তুমি তোমার আবদার ফিরে এলো, এটা আমার পক্ষে পূরণ করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অগরে যদি আপনি গ্রহণ করবেন না পারেন তাহলে আমি ওই ব্যক্তি আর কোনোদিন আমো না, বাস। এটা তোমার ব্যাপার। তুমি যদি না হও তাহলে আমার আর কিছু করার নাই। ও এই কথা, ঠিক আছে, তাহলে আমি এখানে ধমকে দিলাম। তোমার লগে আমিও যাবো, এই পাঁচান মানুষের লগে একসাথে নিজে আমিও থাকুন না। বাইকে যাবো, তুমি গেলে তুমি বাইকে যাবো, যাও না। তারপরও আমি আমার ওই ছোট মারে বাইকে আইতে দিব না। আপনি বোঝা পারতেছেন না খেলা। আরে রাগ পয়সা রাখবেন আর কতদিন? ভাই আমি কিন্তু জানি ওই রানা পোলাটা খুব ভালো পোলা। আম্মা, আপনি যদি না মানে লতো আমার বাড়িতে লন, আপনার মায়ের যেটা থাকবো আপনি থাকবেন। আব্বা, আমি তোমার লগে তোমাকে বাইতে যাবো গা। আমি সোনিয়ার লগে থাকুম, তোমার লগে থাকুম, তাও এই এত বড় পাষাণ হৃদয়ের মানুষের লগে আমি থাকুম না। আমার লয়ে চলো। চলেন আম্মা চলেন, আপনি আমার বাড়িতে থাকবেন, লন আমার লগে চলেন। বাহ 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 বাহ, হ্যাঁ একবারে শাশুড়ি জামাই সপ্তাহে একজন বাইন্দা লাইছো। হ্যাঁ, আমারে ফালায় সপ্তাহে যাইবা গা, সেই সুযোগ আমি দিলে না বাড়িতে বাইরেবা। কাউর যাওয়ার দরকার নাই। ডাকো ডাকো তোমার ছোট মায়ের জামাই রে, আমি একবারে বরণ করে লই, আমার কোনো আর আপত্তি নাই গা। আচ্ছা বিদায় তো আব্বা। আচ্ছা বুঝাচ্ছি মানে, আরে মুসলমান কি জবানি ঠিক রাই, যেটা একবার মুখ দিয়ে বলছি এটাই আচ্ছা। ডাক পালা গো। আমার বহেন বহেন, আমি অক্ষরে ফোন দেওয়া করে আইতে বিদাচ্ছি, আপনি বহেন। হ্যালো দুলাভাই, হ্যাঁ
আপনার কি আকল জ্ঞান নাই কা? হ্যাঁ, উপরে শ্বশুর বাড়িতে যায় একদম গেরাডারে বইয়া পড়ছেন, হ্যাঁ? পোলা বিরিয়ানি খাইতেছেন, রোজ খাইতেছেন। আমরা যে খারাপ হয়েছে দুইটা পোলা পান রাস্তার মধ্যে, আপনার কি আকল জ্ঞান নাই কা? এই বাড়িতে বহুত ঝামেলা চলতেছিল তুমি করলে, এর লেগে ডাকি নিকা। ওই তো, আমি তো জানতাম যে রানা আইলে আমার বাবা একটা ঝামেলা করব। তারপর আমি আপনার কথা হই না রাজি হয়েছিলাম, রানা আইলে এনে আইছি। আপনারা না খুব বুদ্ধিমান মানুষ মনে করছেন, আপনার মাথা তো গিলো নাই কা? জিনে ফালতু কথা কেউ না তো, গিলু না থাকলে তোমার বাপের রাজি করালাম কেমতে? ও আচ্ছা, আব্বা জানি উপরে যাওয়ার অনুমতি দিচ্ছে। বাপ রে বাপ, অনুমতি দিয়েছে, তাহলে আমরা এনে খুশিতে নাচি, নাচ শুরু করে দিমু। বিরাট ধন্য করছে অনুমতি দিয়া। রানাই কি কয়? আরে চিল্লাইবো না পাগলে, গহন ধরে খাড়া রয়েছে। মেয়ের জামাই যদি এরকম রাস্তার মধ্যে খাড়া থাকে, ওর তো এমনি এমন মাথা গরম, আমার তো সবার চেষ্টা আছে। হ্যাঁ রানাই গেলাম ঠিক হয়েছে, তাহলে এক কাম করো, তুমি রূপ রাখো। আচ্ছা ঠিক আছে, আইতেছি। লজ্জা লজ্জা। কোন জায়গায় যাও? আমি যাবো না, তুমি যাও, একলা যাও। মানে কি তোমাকে তো পারমিশন চেয়ে বলছি, তুমি বাপ মারতেছো? তোমার ওই বাপের সামনে আমি যাবো না, এরকম বিট কেলে একটা পেঁচাইলা লোকের সামনে আমি যাবো না। তুমি চলো, আমি ভাই যাবো না। পেছাল্লা কেটা এখন তুমি পেছাল করতেছো? না না, আমি অপমানিত হচ্ছি, আমি যাবো না এই জায়গায়। সরো, আমি ভাই যাবো না। সরো। তুমি যাইবা না? আবার কান্নাকাটি শুরু করো না এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। খালি তোমার চেহারার দিকে চাকায় আমি যাইতাছি, এইটা মনে রাখবা, নোট করে রাখতে হবে কথাটা। রাখো। মিষ্টি লয়ে যাও। মিষ্টি খিলান লাগবো না, রাস্তার মানুষটা খিলামো খুশি হইব। পেট ফুলে গেছে গা, ডায়াবেটিসে মরবো। আহ, তো কিপটামি করো কেন, যাও না? আবার মিষ্টিও খিলান লাগবো, এমনি গালাগালি করবো, আবার আরে মিষ্টি এটা খিলাম। কাল থেকে কিনছো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুই কি মামার অফিসে গেছিলা নাকি? আরে গেছিলাম মানে, গেছি না, ওখানে গিয়ে তো মামুরে ধরছি। কিন্তু দুঃখের কথা কি বলবো, মামু আমার সাথে এমন দুর্ব্যবহার করছে যে আমি জাস্ট তোমার মুখের দিকে চাইয়া মামুর ওই অপমানটা হজম করলাম। আচ্ছা তোমারে মেলা ধন্যবাদ। যাক, তুই অন্তত আর মুখের দিয়ে চাই তুই মামার লগে কোনো খারাপ ব্যবহার করো না। হ্যাঁ কি আর করবো, দাঁতে দাঁত চেপে অপমান সহ্য করে মামুর অফিস থেকে বেরোলাম আর কি। নাইলে এ বদ্রু এ মালেক মামা খড় দেওয়ার লোক চলে না, এটা তো তুমি ভালো করে জানো। আরে বদ্রু ভাই, আই তো তোমারে চিনি, এক কথা বারবার কইলে কোন মানুষের ভালো লাগে তুই আর কও। ঠিক আছে, আমি রিপিট না করলাম। তবে শোনো, মা মনে হয় তোমাকে নিতে আসতে পারে। মামা যদি নিতে আইও তো আই যাইতাম না। মামার বাসা আর একখানা ভালো লাগে না, মনে টিকে না হেতার বাসা আর। না অসুস্থই লাগলে তো কিছু করার নাই, মামার কথা তোমাকে মানতে হবে, বুঝছো? তাই দেখা করে আসো। আর আমি তো তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে মামুর লগে আমি একটু সমঝোতা করে আসলাম, তাই না? আহা, সমঝোতা মানে কিয়া? সমঝোতা হইল তোমার লগে আর মামার লগে যে দূরত্ব মনোমালিন্য সৃষ্টি হয়েছে এটা দূর করা, বুঝছো নি? আর তোমগো দুইজনের মধ্যে সুসম্পর্ক তৈরি করা। ভদ্র, আমি তো লাইলিরে নিয়ে যাবো আমার বাসায়। তুমি তোমার ব্যাগগুলো রেডি করো, তুমি চলো। মামু তুমি তো এমন সময় হান্দা গেলা, আমি একটা অন্তরঙ্গ কথা বলতেছিলাম, তারপর যদি চলে এসে কি করবো। শোনো, লাইলির সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ, এ কথা না বলে লাইলিকে তো আমি ছাড়তে পারতেছি না। এই যে, তুই আবার বাটপারি শুরু করে দিলি। আচ্ছা তুই আমার কি কই আনছ? আচ্ছা বদ্রু ভাই, মামা যখন এত করে কর, আই 3-4 দিন হেতার বাড়িতে থাকি এলি তয় সমস্যাটা কোনা নেই, আই তো কোনো জায়গায় সমস্যা দেখি না। যা ইচ্ছা তোমরা তাই করো, আমি আর কি করবো। আরে আমি তো তুমি আর তোমার মামার হাতের পুতুল, বুঝছো? আরে আমার হর্ষ দিতে দিতে আমার তো জিবা বাইর হয়ে যাও জোগাড়। কি আর বলবো, আর প্রতি তো তোমাদের কোনো মায়া দেওয়া নাই। আচ্ছা মামা, তুই কোনো মাইন্ড করিও না মামা, তুই আর একখানা বইও, আই রেডি হয়ে চলি আই। যা যা যা, তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি এক মুহূর্তে এখানে থাকতেছি। আচ্ছা মামা, তুই বইও, আই আই। যা। বাবু টিয়া বাইর করো, লাইলি বাইরে ওর আগে টিয়াটা দিল। আরে তুই দেখি পাগল হয়ে গেছ, একটা কাবলিয়া লাগো মতো ব্যবহার করতেছ। আরে টেকা যদি না দাও তাইলে কিন্তু আমি লাইলিকে ছাড়বো না। কম নিল না। এই এটা কি সুটকির ব্যবসা নাকি? হ্যাঁ শুনো, লাইলি যদি বের হয়ে যায় তখন যদি ও যদি দেখে ফেলে আমাদের লেনদেন, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যা করো তাড়াতাড়ি করো, লাইলি বের হলে কিন্তু তখন আমি লাইলিকে ছাড়তে পারবো না। আমি টাকা ছাড়া কি লাইলিনে নিয়ে বেড়াইছি? তুই কি এইটা ভাবছ? তো দাও। এই যে নে টাকা, এই টাকা দিয়ে আমি লাইলিকে উদ্ধার করবো। পুরো 2 লাখ আছে? 1 পয়সাও কম দেই। ঠিক আছে, অসুবিধা নাই। এখন এমন একটা ভাব করবা যাতে কোনো ধরনের লেনদেন কিছু হয় না। রাজা
তুমিও রানার মতো একই কাম করলা? না না, মানে তোমাগো বাড়িতে হইতেছে নাকি একটা বিয়ার মিষ্টিও কি কপালে নাই রে ভাই, ভাগ্যে জুটবো না? এই হ্যাঁ, সারা জীবন হইন না আইসি যে উকিলটা একটু চালাক থাকে, বুদ্ধি থাকে। আপনি তুমি উল্টা আমার লগে একটা ভদ্র মহিলার দেখা তুমি জানা নাই শোনা নাই, আজকে আমার বউ বানাই দিলা। ভদ্র মহিলা তো মাইন্ডও খাইতে পারে। হ্যাঁ, কি কি শুরু করছো তুমি? তুমি আমাকে ভদ্র মহিলা বলছো? মানে আমি মহিলা? আমি মহিলা? পুরুষ। আমি মহিলা? আমি তো একটা ইয়াং মেয়ে। মেয়ে বলো? একদম ঠিক কথা। ওনার মতো একটা সুন্দরী মেয়েরে তুমি কিনা ভদ্র মহিলা কইলা? শোনো না, রাইতে আমাকে বাসায় কইতা তোমার ভাবিরে খালি একবার ভদ্র মহিলা জারু লয়ে মারতে তুমি তো এ বোন, তুমি কিন্তু আমার কথা কিছু মনে করো না। অবশ্যই ও মাইন্ড করছে। শোনো সাদ্দাম ভাই, আগে তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করে তারপরে কোর্টে যাও। না, এই আমি মাইন্ড করিনি ভাই, আমি একদম মাইন্ড করিনি। তোমার সাথে এত সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, উনি যদি কোনো কমেন্ট করে থাকে তো ভালো কমেন্ট করেছে। ওনার কমেন্টে আমার কপাল পড়ছে আর কি। চলো চলো মানে শোনো, বাড়ির উপরে একজন মেহমান আসছে, তারে নিয়ে আগে তুমি আমাকে বাড়িতে যাইবা, আমি একটু কাজে যেতেছি, ফিরে আসতেছি বাসার দিকে। আর শোনো, নিয়ে যাইবা কেন জানো? তোমার ভাবি মনে করে তার বোনের চেয়ে সুন্দরী কেউ নাই। আরে বাবারে, তারে তুমি বাড়িতে নিয়ে যাও। আরে বউ, ওইবার দেখবো সুন্দরী কারে বলে। তুমি যদি সিনেমায় নামো না, হিট, পুরা হিট নায়িকা তুমি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি অবশ্যই ভাবির সাথে দেখা করবো। চলো না ভাবির সাথে দেখা করবো। আমারও তো সময় নাই। সাদ্দাম ভাই, তুমি জীবনে আমারে কোনো উপকার করতে পারলা না, মাগা বাস ঠিকই দিছো। আরে এটা কি মুশকিল, আমি কেমনে বাস দিলাম? আচ্ছা তোর তো বিয়ে হইতেছে না, এইটা তো ঠিক, এইটা তো ঠিক রে ভাই। আমি তো এতদিন মনে করতাম যে তোমার কাছে ওই যে ওই মেয়ের বাপেরা মেয়ে দিতেছে না, কিন্তু এখন তো দেখতেছি ভিন্ন ব্যাপার। তলে তলে তো ঠিকই সুন্দরী মেয়ে একদম বাগায় নিছো। সাব্বাস, ভেরি গুড। ভাইয়া চলেন চলেন, আমি ভাবির সাথে দেখা করবো। এই রাজা, চলো না একটু ভাবির সাথে দেখা করে আসি। সাদ্দাম ভাই, তুমি আমার বিরাট ক্ষতি করলা। এই ক্ষতির ক্ষতিপূরণ আমি কড়াই গন্ডায় তোমার কাছ থেকে উসুল করে নিই। কথা না আবার এসো। এই ডালিয়া, যাও যাও, তুমি তোমার পাতার না ভাইয়ের লগে তুমি যাও, আমি এখানে আছি, খাড়া আছি, আমি যাবো না, যাও। কি বলো রাজা, আমি ভাবির সাথে দেখা করতে যাবো একা একা? ও একাই যাবে, ওই ভাবির লোকে আমার ঝামেলা আছে, ওর লোকে আমার হারি। ভাবি হয়েছে কি, ভাবি চাইছিল তার ছোট বোনটা আমার লোকে বিয়া দিতে, আমি বিয়া করি নাই তো। এই এই সাদ্দাম ভাই, তুমি জানো না হ্যাঁ কোনকে লেগে? এইটা না একদম সত্যি কথা, আমার বউ রাতার লগে কথা কয় না। তুমি চলো, আমার বউর লগে দেখা করে দেও, আসো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি তো দেখা করে আসি। হ্যাঁ চলো। এমন হাবাইতে পুরি আমি জীবনে দেখিনি। ছেড়ে যার ডাকা হ্যাঁ লগে দেখা। আম্মা, আমি যাইছি, তুমি খুশি হও নাই? কি করছ তুই? আমার কলজে আমার বুকে ফিরে আইছে, খুশি হই নাই মানে? তোর আব্বাই রাগ করে বাজারে যাইবো না, এলিগে আমি নিজে মুন্নারে লিয়া বাজারে গেছি। তুই যা যা পছন্দ করো সব কিছু লিয়ে আইছি। আরে আম্মা, তোমার অনেক কষ্ট হয়েছে না? এখন তোমার মাইয়া আয়া পড়ছে, তোমার কোনো কষ্ট করতে দিব না। আরে কি এর কষ্ট মারে, তুই যখন গেছিস না, আমার মনে কোনো আনন্দ আছিল না। আমার খালি মনে হয়েছে যে আমার খেলার সাথে আড়াই ফেলাইছি, আমার পুতুলটারে আমি আড়াই ফেলাইছি। সারাক্ষণ খালি আমার চোখ দিয়ে গোড়ায় গোড়ায় পানি পড়ছে, মনে হয়েছে আমার পুতুলটারে আর জিন্দিগিতেও পাবো না। আম্মা জান, এই যে তোমার পুতুল তোমার হাতে আয়া পড়ছে, আর কষ্ট কখন লাগবে না। আচ্ছা আম্মা, ছোট মেয়ে জামাইলে কথা কইবে না? কথা কমু, আগে ওপরে সালাম করবার ক, তারপরে না কথা। সালাম তো করবই, কিন্তু আমগো খানদানে মেয়ের জামাই সালাম করলে তো স্বর্ণ দেওয়ান লাগে, এটা তুমি ভুলে গেছো গা? আর বলুম কে, সব কিছু রেডি আছে। তুই আগে সালাম করা, তারপর দেখবি সময় মতো সব কিছু পাওয়া যাবি। আগে অগরে মিষ্টি মুখ করা, তারপরে। হ্যালো মা, সব কিছু রেডি করে রাখছি, অন কি করুন? আরে বাড়ির দুই জামাই বয়ে রয়েছে, অগর টেবিলের সামনে ফল ফলাদি মিষ্টি যা যা আছে সব কিছু বিছায় দে। ওই জিনিয়া মা, তুইও যা পারবি না। আম্মা জান, তুমি তো অস্ত্র হইতেছো কেলা? তোমার দুই মেয়ের জামাই অনেক সহজ সরল, অনেক শান্ত, সব আস্তে আস্তে হয়ে যাবো গা, আমি দেখতেছি তো। আপা, আপনার জামাই তো দেখতে একবারে নায়কের মতো। আপনার তো কত বড় ভাগ্য, কেমন স্বামী হাতে পাইছে। আর আমার কি হয়েছে জানেন, আমারে দেখতে খালি ওই কাল্লে কাল্লে পোলা, এই জন্য তো বিয়া করি না। ওই পারুন, লেকচার বন্ধ করবি তুই? খালাম্মা,
আপনি রাগ করতেছেন কেন? জিনি আপারি এতদিন পরে পাইছি, ভাল লাগতেছে। বুঝছি তো তোর মনের মধ্যে কি চলতেছে। আচ্ছা যা, তোর একটা সুন্দর পোলা দেখে বিয়ে দিমু। আচ্ছা পারুল, তোর এটা দ্বিতীয় বিয়ে না? তোর আগের জামাইটা তো সুন্দর ছিল। হাজি নিয়ে এইসব বাজে পেঁচাল পারনের সময় বহুত পাবি। আই পারুল, তুই এখন যাবি? খালাম্মা, আমি তো যাইতে চাইছিলাম, জিনি আপাই তো আমার আগের স্বামীর কথা মনে করে যা মনটা খারাপ করে দিল। ওই তো ভালো ছিল না, নেশা করতো আর আমার খালি মারধর করতো, এই জন্যই তো ঘরটা করবার পারিনি। আচ্ছা হন পারুল, তোর দুঃখের কথা কিন্তু আমি মেলাবার শুনছি, বুঝছস? এখন তাড়াতাড়ি যা, দুলাভাই গেলে রাস্তা রেডি কর। আচ্ছা যাইতেছি। চিনিয়া, তুই পাগলের হাতে লাঠি ধরাই দেখ। ছেড়ি তো এমনি বিয়ে বইবার লিগা পাগল, তার মধ্যে তুই এই কথা করছ। ওই আমার অনেক পছন্দ করে তো, তাই একটু ওর খুশি করানোর লেগে কইলাম। ওরে বাবা, ওইছে আমার মায়ের দিকে জ্ঞান বুদ্ধি বাইরে গেছে গা, আর খুশিকরণ লাগবে না। যা জামাইগো কাছে যা। আচ্ছা যাইতেছি, তুমি আয়ো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। ফোন কেন করেছেন? আকামে ফোন করি নাই, আপনার পেয়ারের লোক আমারে আপনার কাছে সরি করতে কইছে, তাই ফোন দিছি। সে একবার সরি করতে কইছে, সরি 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 আমি 3 বার সরি কইলাম, কইছে এইবার। আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি কি জানতে পারি? দয়া করে আপনি কি আমাকে বলবেন যে আমার পেয়ারের লোকটাকে? আকাশ বাতাস সবাই জানে, আর আপনি জানেন না ম্যাডাম। তাই না? শোনেন, এই ধরনের বেলকিবাজি কথাবার্তা আমারে কইলে লাভ নেই, বুঝছেন? এইটা কইলে প্রকৃতিও নারাজ হইবে। আপনার কথা শুনলেই না আমার মেজাজটা গরম হইতে শুরু করে, আমার মাথার মধ্যে রক্ত টকবক করে ফুটতে শুরু করে, আমার প্রেশার হাই হয়ে যায়। আপনি এত খারাপ কথা বলেন, এটাকে আপনি জানেন? আমি নিজের কন্ট্রোল করতে পারি না। আমার মনে হয় যে আমি এইটা আমি জানি, আমার কথা শুনলেই আপনি গরম হয়ে যাবেন, আর আপনি যত গরম হয় আমি তত নরম হই। এইটাই হয়েছে বিধির খেলা, কি পারবেন কয় না। এইবার কি বুঝতে পারছেন ম্যাডাম? আহা, অন্তর ঠান্ডা করে দিলেন। মানে আপনার জ্ঞান, আপনার জ্ঞানের ভান্ডার যে উপচায় উপচায় পড়তেছে, এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনাকে না আমি বলেছি যে আপনি আমাকে কখনো ফোন করবেন না, আমাকে বিরক্ত করবেন না। বিরক্ত হরমু না বললেই তো আসলে ফোনটা হচ্ছি। এই যে আমার বস শাহজাদা সাহেবের কঠিন নির্দেশ, আমনারে আমি যেন আর বিরক্ত না হরি, আর আমনের সাথে কথা এমন ভাবে যেন কই যে আমনে মুগ্ধ হইয়া যান। এই জন্যে আমার আজকাল চ্যালেঞ্জ, আমনেরে আমি মুগ্ধ হরমুই। মুগ্ধ কত প্রকার, কি কি সব আমি আজকে আপনারে বুঝাই দিব। শোনেন মনে ভাই, আপনি যতই চেষ্টা করেন ভালো ব্যবহার করার, কোনো লাভ হবে না। প্রথমত আপনার ব্যবহার জীবনে কোনদিন ভালো হবে না, আর দ্বিতীয়ত আপনার উপর থেকে আমার মনই উঠে গেছে, সমস্ত রেসপেক্ট উঠে গেছে। আর আমার একবার যার উপর থেকে মন উঠে যায়, সেই মন আর জীবনে কোনদিন জোড়া লাগে না। শোনেন, জোড়া আমি লাগাবো, এইটা আমার চ্যালেঞ্জ। প্রয়োজনে আপনারে বাংলাদেশ আমেরিকা যৌথ যে একটা প্রোগ্রাম হইতে আছে না, আমেরিকাতে হইবে, এই প্রোগ্রামে আপনারে নেওয়ার ব্যবস্থা করতে আছে। এই মিয়া, এই লোভ দেখান আপনি আমার লোভ দেখান। আপনি চিনেন আমাকে? হ্যাঁ, এই লাবণ্যরে আপনি কোনো লোভ দেখা কিনতে পারবেন না, বুঝছেন? লোভ না, লোভ না, লোভ কইতে আছেন কা? এইটা তো আপনার অধিকার। আপনার অবাক মনিরের লগে সম্পর্ক খারাপ, তাই বইটা তো আপনার নায়িকার 1 নাম্বার অবস্থানটা নইজা যাইতে পারে না। হ্যাঁ, এই যে একটু লড়ছে না, এইটাই তো আমি কষ্ট পাইছি যে আমার লগে খারাপ সম্পর্ক, তার লেগে নড়বে কা? চেষ্টা করে দেখেন, আসন নষ্ট করবেন না, আসন নষ্ট করবেন। চেষ্টা করে দেখেন 1 ফোঁটাও হিলাইতে পারবে কিনা, 1 ফোঁটা সরাইতে পারবে কিনা। 5 বছর চেষ্টা করেন, অথবা 5 বছর পরে আসুন যদি হিলাইতে চান।
এখন কথা বলেন না, এই হিলানো মিলানো নিয়ে আসন নিয়ে কথা বলেন না। জানতো ভাই, রাখেন ফোনটা। রাখতে পারেন, কিন্তু আমি জানি আমার কথা এখন আপনার শুনতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, কিন্তু আপনি প্রকাশ করতে পারতে আছেন না, তাই তো? আপনি না বরাবরই একটু বেশি বুঝেন, অথবা আপনি কিছুই বুঝেন না। বেশি বুঝি বললেই তো টিকিট বেলাকার মন্যার থেকে আজকা এই বিখ্যাত ডিরেক্টর অবাক মনির আপনি এই জীবনটার মূল্যায়ন করবেন না? আপনি বিখ্যাত বিখ্যাত লোকজনের জীবনের সাথে আমার জীবনটা মিলাই দেখেন, এইলেই আপনি আমার প্রতিভা মূল্যায়নটা করতে পারবেন। ওহ, আমি না আমার মুডটা এখন খারাপ করতে চাই না। আমি আপনার সাথে চিৎকার করতে চাই না, আপনার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, সুন্দর ব্যবহার করতে চাই। আপনি না একটু আগে আমাকে ব্যবহার শেখাচ্ছিলেন, আপনাকেও আমি ব্যবহার শেখাই। দয়া করে আমি কি এখন ফোনটা রাখতে পারি? আমনে রাহার আগে আমি রাখতে আসি, আমনে ভালো থাকেন, গুড বাই, সি ইউ অ্যাগেইন। ডিসগাস্টিং, এরকম একটা পিস আমাদের ইন্ডাস্ট্রিতে আছে, ভাবাই যায়, ইম্পসিবল। আমেরিকার কথাটা কইয়া গায়ে জ্বালা দাঁড়াইয়ে দিছি, হ্যাঁ বইটা আর পাইছি। ভাইয়ান কি এর মধ্যে দেখা পড়লাম? কোন ভাই দেখা পড়লাম? আমারে দেখার পর শ্বশুর আব্বাই খেপে গেছে গা, শাশুড়ি কোনো খবরই নেই, আমি তো বুঝতেছি না কিছু। আরে চুপ মারা থাকো না মিয়া, তোমার শাশুড়ি মায়ের নিজে বাজারে গেছে মুন্না বাড়ি লিয়া, তোমার লেগা বাজার করবো, এরপরে মনে করো রানবো, অতক্ষণে রান্না শুরু হয়ে গেছে গা। এলা বুঝো তোমার কি সম্মান? বুঝছি তো ভাই, বুঝছি। শ্বশুরে তো আর আমারে খাওয়ানোর লেগে বাজার করবার যায় নাই কা, গেছে শাশুড়ি, মানে শ্বশুর চায় না যে আমি ভাই খাই, খাওয়ানোর দরকার নেই কা। আরে কি কও না কও, রাস্তা তো ক্লিয়ার করে দিছি। মনে করো রাগ করে ঘরে গেছে, একটু পরেই দেখবো মাইয়ের কাছে মাপ চাইতেছে। তুমি ওর কাছে গিয়ে ক্ষমা ছিল, আমি কি করবো? আমি যাই গা। যাওয়া যাবি নাই তো, এতক্ষণে মাত্র এসো না বহো। আম্মা জান তোমার লেগে বাজার করে রয়েছে, নিজে গিয়া বুঝছো রান্তাছে, ওই যে আর আরো আছে না, নাস্তা রেডি করতেছে। ও তাহলে তোমাকে দুজনের মধ্যে যেহেতু মিল হয়ে গেছে গা, আমি আর একটা কাবাব মে আড্ডিকে লেগে থাকবো, আমি যাই গা। ভাইজান আপনার লগে আমিও যাই গা, যিনি আমার বাপের লগে কথা কই, মাপ চাওয়া চাই শেষ হোক, পরে আমি আইলে যাবনি লন যাই গা। এই যে তোমরা দুজনের কেউ একজন নিতে যেতে পারবা না, বুঝছো? নাস্তা খাবা তারপরে যাইবা। আরে তোমার জামাই তো থাকবোই, তোমরা এক লগেই থাকো। ঘটনা হলো যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আমার তো ওই কপালে নাইকা, মনে করো যে বউ থাকে দুবাই আর আমি থাকি ঢাকায়, ওইলো কিছু। আসলে না সোনিয়া আবার বেশি বুঝে, আমার গেছে না ফাইচ্ছা, ওই যে পুকুরে তো আমিও মিস করি, আমি গেছি, আমি তো যাই নাই। জামাই কথা চিন্তা করে না, জামাই বাড়িতে একলা থাকে, একলা রাইন দেখায়। তুমি একটা কাম করো না, সোনিয়া পরে খবর পাঠাও যে সাগরের ভাই অসুস্থ, দেখবা চার্টার প্লেন নিয়ে উড়ে আয় পড়ছে। না না, ওইগুলো আইতে পারলে আইতো, আর ওই আমি এনতে ট্রাই করছি, ফুপু এনতে ট্রাই করছি, কোনোভাবে আইতে পারতাছে না। বুঝলাম না, দুবাইতে তো করোনা নাইকা, তাহলে তো করা করি কেন? তা তো করা না, তো করা করি আছে, বিদেশ তো এদিকে। খালাম্মা নিজের হাতে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করছে। খাইছে রে, সব কিছু নিজের হাতেই করে, এত কিছু খাবো কেমতে? কোন কি ঢাকায় এরা তো আরো বেশি খায়, আমার খালু জান তো ওই উত্তরে না খাওয়া কমাই দিচ্ছে। ওই যে নাস্তা দিচ্ছ না, তুমি যাও যাও। যাইতেছি, আপনার একটা কথা কই, দুলাভাই কইলাম অনেক সুন্দর। পারুল ভিতরে যা, তুই কিন্তু আমার একটু বেশি কথা কস, তাই না? শুরু করো না। এত খাওয়ান দিচ্ছে, শরবত দেয় নাকি কে? রাস্তা তো খারাপ ছিলাম 1 ঘন্টার বেশি, গলা তো হয়ে গেছে গা। নয়া জামা এলে যে শরবত দিয়ে লাগে, বাড়ির মানুষজন কি জানে না নাকি? তো আবার মতো কথা চোখে খাও না, জানিছি। আছে দুলাভাই, সবই আছে, আসলে একসাথে তো আনবার পারি না, আমি ওহনি আনতেছি। যাও 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 লিয়া হোক। চিনি আপনো, তুমি এক কাম করো, তুমি ওখানে তোমার আব্বার ঘরে যাও, গিয়ে এর কাছে মাপ চাও, মাপ চেয়ে দেখবা যে এক কেরের রাগ পানি হয়ে গেছে গা। যাইতেছি, নাস্তা ঠিক খাওয়ালো, তারপর যাইতেছি, ওই যে শরবত দিয়েছে। খারাপ না, গলাটা বিজয় লই এক অস্থির হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কইরা। মিষ্টি তো আমরা আনছি। না না, আরে আরে লো বল ভাই, আপনি আগে না। বলো না, হয়ে গেছিল গে। কি হবে না? কি হয়েছে?
তুই না করে খারাপ কি দেখোস আমি যা আচ্ছা যাইতেছি। আমার হেল্প করবে যা চিনি দিতে ভুলে গেছি মনে হইছে এত দরুন নেই পারুন একটা ফাঁকি বাদ নিশ্চয়ই কিছু আলাদা পিরিত দেয় আচ্ছা এমনি খাওয়া দূর হবে টেবিলের মধ্যে জায়গা হইব না তুমি খাবে না মাল রাখে ভালো আছে মিষ্টি বড়া মালটা দিয়ে চোখা লবণ দেবো না ওকে আমি খাবো না আমার টক ভালো লাগে না জাল ফল খাবো না ভাই জাল তো এনে দেয় একটা সেনেক দিব মনে করো যে লাঞ্চের সময় দিব দিব ঠিক আছে তুমি তো কি করতেছো কেউ আচ্ছা ঠিক আছে খাইলাম না যাও দেখছেন আরে না না কি না ভাই আমি খাবো না ভাই আই দাও আরে মানাস না গেলা খাওয়ালে করে দিলা গেলা মাঝে ব্যথা না না খাও না এদিকে হয় এদিকে হয় তুমি আর লাগে একটু ফোনে কথা বলছিলাম হ্যারপিনে তো ঘরের মধ্যে গজ ভালাই দিলেন আর এখন একেবারে ডালিয়া ফুলাই না ঘরের মধ্যে সুবাস ছড়াইতে আছেন তো কোনো সমস্যা হয় না না তুত্তরি বোঝো না কিছু না আপা ইনি হইতেছেন আমাকে রাজার হবু বউ জি ভাইয়া ঠিকই বলেছে রাজার সাথে আমার অল্প দিনের মধ্যেই বিয়ে হয়ে যাবে সি 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 কিছু মনে করেন না যার লগে আইছেন আর লগে দেখলে এরকম উল্টা পাল্টা কথা আছে বাইরে হয়ে যায় বুঝছেন বাহ কি ফিটেস দেখো ওগো রাজার কপাল তো একদম খুললেই গেছে হ্যাঁ তো দেখি রানার বসছে ওটা আঙ্গুর আর ফিট দেখা যাইতেছে হ্যাঁ এই জন্যই তো তোমার সাথে পরিচয় করাইতে নিয়ে আসলাম এই ওনার চেহারা যে নেহার চাইতে অনেক সুন্দর না দেখো তো একরে ঠাস করে কথা বললে দিলেই হয় না মোর বইনের চেহারার কাটিং কি সুন্দর কাট কাট মোর বইনের রং গায়ের রং তো মনে হয় যে হলুদের মধ্যে যে এক কালি জিরা দেওয়া বেশি কথা বলতে আসো কেন ভাবি আপনার বোন কোথায় থাকে আমি বলি সে আগে এই বাসাতেই দুলা ভাইয়ের ঘাড়ের উপরে থাকতো হ্যাঁ আর এই যে ওনার বোনের খুব শখ ছিল যে ওই যে ইসে রাজার কান্ধের উপরে তার বোনটারে ফাঁকাশ করে ঝুলাইয়া দিবে কিন্তু রাজা যে কেন ঝুলে নাই এখন না বুঝতে পারতেছি ভাবি রাজা তো অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে আছে তাহলে এখন আমি যাই বললি কি যাইতে দিমু আমনে হইল কি আমাগো রাজার হবু গো আমনের উপরে কিন্তু আমার অধিকার আছে ভাবে সেগুলো যাইতে চাইলেই তো হইবে না আমনে বসেন মুই মিষ্টি লইয়ে আসি মিষ্টি মুখ কইরে হের বাদেই যাইবেন আমগো উপরের খালুজানের কত শখ আসলে যে হ্যাঁ পোলার বোর মুখ দেখা হের বাদে যাইবে আল্লাহ দিলে তো হ্যাঁ শখটা এখন পূরণ হইবে আমনে বসেন আমি ছাতকুড়ি যাইয়ে মিষ্টি লইয়ে আসি ভাবি থ্যাংক ইউ সো মাচ আমার খাওয়ার কথা বলার জন্য আসলে আজকে মিষ্টি খেতে পারবো না অন্য একদিন খাবো রাজা আবার নিচে দাঁড়িয়ে আছে তো ও তো চাইছিলই না যে আমি এখানে আসি আমি তো জোর করে আসলাম তাই না ভাইয়া আচ্ছা তাহলে আজকে আসি হ্যাঁ আইতে চাইবো কেমনে হ্যাঁ তো জানে মুই কেমন তারা মানো আইলে তো আজকেই আপনার বিয়ে পড়াই দিতাম আর উকিল তো ঘরে আসলেই আমি কিন্তু একদম এক পায়ে রাজি ছিলাম ভাবি থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক ভালো ভাবি ইয়ে মিষ্টি যেহেতু খেবেন চলেন রাজা নাকি দাঁড়ায় আছে আমি একটু আগায় দিয়ে আসি আরে না 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 আপনারা দুজন বসে গল্প করেন রাজা তো নিচে দাঁড়িয়ে আছে আমি যেতে পারবো একা থ্যাংক ইউ আচ্ছা আসি হ্যাঁ কি বাইরের মানুষের সামনে তুমি আমার এত ছোট করতে যাও কেন তুমি হলে রাজার বউর সামনে আমরা কি করতেছিলে খেয়াল রাখছো উফরে কি চুল্লে উঠছে খুব জ্বলতে আছে না আপনি যে আমাকে লাট্টু ভাইয়ের সামনে ছোট করছেন আমার কত জ্বলে নাই দেখো ওই বদমাইশটার লোক আর কোনো কথা কইবে না ওই শালা অলরেডি দুইটা বউ কিন্তু চলে গেছে আরে লোকটা কত সহজ সরল মানুষ আর যে বউ চলে গেছে ওই দুঃখের কথাই তো মুখে বলছে শালায় তোমার আবার ফোনও দিছে দুইটা বউ চলে গেছে এই কথাও তোমারে কইছে এই কথা কথা গালি পারো কা
গালি পারো কা? হেতে ইনোসেন্ট লোক, সহজ সরল মানুষ। ওই ব্যাটা ওই ব্যাটা ইনোস ও আব্বাজান, আমার কি মাফ করুন যায় না আব্বাজান? এটা কি কইতেছ আম্মা? মাফ করা যাইব না কি লিগা? আমার মায় আমার কাছে ফিরে আইছে। মায়ের কাছে কি পোলা রাগ করে থাকার পারে? আমি আমি তোর কাছে মাফি চাইতেছি, আমি তোর বহুত কষ্ট দিয়েছি মা। আব্বাজান, তুমি এগুলো কি কইতাছো? তুমি ভাবছো এবার কেন? আমি তো সবচেয়ে বড় অপরাধী। কত বড় অপরাধ করছি, তোমার মনে কষ্ট দিচ্ছি। তুমি আমার মায়ের নিয়ে কত স্বপ্ন দেখছিলা, ধুমধাম করে বিয়ে দিবার। আমি সব আসার মধ্যে পানি রেখে নিচ্ছি। মা গো, তুই তো আছিস আমার আম্মা। আমি সারা জিন্দগিতে ভাবছি যে আমার ছোট মায়া জিনিয়া কোনো সময় আমার কথা নচর করবো না, কোনো সময় আমার কষ্ট দিব না। মগর আমার এই বিশ্বাসে যখন চিট ধরে গেল গা, আমি নাক্কা পাগল হয়ে গেছি গা। আমার চারপাশের আলো বাতাস মানুষজন সব আমার কাছে অচেনা অপরিচিত লাগা শুরু করলো। মগর তোরে যে আমি কষ্ট দিচ্ছি এটা ভাইবা তো এখন আমার নতুন করে আবার কষ্ট লাগতেছে রে মা। আব্বাজান, তুমি কোনো ভুল করো না। একটা বুঝতে পারছি আমি, ছোটবেলা থেকে যে মেয়েটাকে আদর সোহাগ দিয়ে এত বড় করছো, যে মেয়ে সব আদর সোহাগ বুঝলা কয়দিনের মোহে পরে একটা ফুলে হাত ধরে তো মনে কষ্ট দিয়ে গেছে গা। আমি যে কত বড় ভুল করছি আব্বাজান। তোমার কষ্টটা যে কতখানি বেশি আমি আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারছি আব্বাজান। আম্মা, তোর কথা ছিল তুমি অবাক হয়ে যেতেছি গা। আমার লিগে তোর অনুভূতি তো একটুও কমে নেই, বরং বাড়ছে দেখা যেতেছে। সন্তানের পিতা হিসাবে একটা বাপ হ্যার পোলা মায়ের কাছে আর কি চাওয়ার থাকে? মাগো, তোরে হারায় আমি লুকে লুকে বহুত কান্নাকাটি করছি, মগর তোর মায়ের আমি বুঝাতে গিয়ে আমি ঠিকই বুঝা পারছিলাম। জিনিয়ারে আমি কইছিও কি জিনিয়া আমি কইছি না যে তোর বাপে লুকায় লুকায় তোর লিগে ঠিকই কান্দে। তোর বাপের আত্মাটা ফাইটে যায়, কইবার পারে না, আমারও বুঝবার দেয় না, কিন্তু ঠিকই আমি বুঝছি। ওরা না জি আম্মাজান। তোমার শ্বশুর আব্বারে সালাম করো। আম্মাজান, আপনি একটু ওই জায়গায় ভয় না, দুজনে এক লগে বললে এক লগে সালাম করতাম দুজনকে। আম্মাজান, তুমি আব্বাজানের লগে বসো, আমরা দুজন মিলে তোমার দুজনে সালাম করি। ও এক লগে না বললে পেলাম আমি সালাম করুম না। আব্বাজির অনুমতি দিলে একটা কথা কি? আবার অনুমতি লাগবো কি লেগে? কই হলো আব্বাজি? আমার থেকে আপনার রাগ কমছে নাকি ওখানে মনে মনে গায়ে দিতে মনে মনে গায়ে দিলে পেলাম আমি সালাম করুম না। আরে গাইল দেবো কি লেগে? কি মানে কইতাছি তোমার উপরে আমার কোনো রাগ নাই, কোনো রাগ নাই, আমি সব দিলের থেকে কইতাছি। তুমি বই রয়েছো কি লেগে? আহো খারাপ হবে একটু দোয়া করে। আচ্ছা আমি সালাম করুম, একটা ব্যাপার আছে না, প্রথম সালাম করতেছি। আব্বাজান, এই রানা কইলাম খারাপ করলো না। আপনি দুদাই আমাকে উপরে রাগ করছেন, আমাকে উপরে কষ্ট দিচ্ছেন, নিজেরাও কষ্ট পাইছেন, অনেক কান্নাকাটি করতেছেন। বাজার নিনো, তুমি বললাম আমার মায়ের কোনো কষ্টে রাখো না, ওর দিকে বললাম খেয়াল রাখো। আমার জান, ওর চাইলে আমার কষ্ট দিতে পারবো না, ওরা তো সাহস নাই কা। দেখছেন কেমন থ্রেট দিয়ে কথা কয়, বাপের বাড়িতে এত আরো গলার জোর হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন আর ঝগড়াঝাটির কোনো দরকার নেই। বাবাজি যাও না, যাও তোমরা একটু ঘরে গিয়ে একটু বিশ্রাম যাও, নাও। আমি একটু বড় চা নাস্তা লয়ে আইতেছি রুমে। যাও জানে মা, যা যা। মানাইছে তোমরা মনে হচ্ছে এখন কো না, আমি যখন কইছিলাম তখন তো তোমার কানে যায় না কথা। পুরান কথা ছেড়ে দাও, আল্লাহ করে সুখী রাখুক। ভাই, আপনি কেমন আছেন এখন? আমার অবস্থার কথা বললে কোনো লাভ আছে? মানে আমি কি বলবো, মানে আমি তো একটা জিন্দা লাশ যাকে দেখতে আছেন, আমি কিন্তু জিন্দা আমনে দেখতে আছেন, কিন্তু আমি কিন্তু লাশ, কিন্তু বুঝছো? রহিম ভাই ভাবে বললেন না তো, শুনতে ভালো লাগে। আরে বাইরে কি বলবো না, আপনার কি আমার কোনো প্রেম ছিল না, ভাব ছিল না, কোনো কিছু ছিল, তার বাদেও তো আপনি একটা কষ্ট পাইয়ে ফেলাইলেন। এদিকে মনে করেন যে যার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল, যে আমার ওয়াইফ আপনি বলতে পারেন, সে তো মনে করেন কোনো কষ্টই পেতে আছে না, এদিকে কিন্তু আপনি কষ্ট মরে দিতেছেন। আপনার অবস্থাটা একবার দেখেন।
সে কোনো কষ্ট পাইতেছে না, উল্টা শুনতেছি সে সেপারেশনে এক প্রকার যাইয়ে পর্দাপুষ্ট হয়ে গেছে, বুঝলি? কিন্তু তাই বলে আপনি একটা মেয়ের জন্য নিজের জীবন নিয়ে নিবেন? না না রহিম ভাই, আপনার এই সিদ্ধান্ত অনেক ভুল আছে। আপনি বলতেছেন ভুল আছিলে, এখন তো আমি বলবো ঠিকই আছিলে। আমি কি পরিমাণ ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশনের মধ্যে মুই কাটাইছি তুই নিজেই বলতে পারতেছি না। শুধু মোর বন্ধু বাদশা আর বাবুল যদি না থাকতে তাহলে সেই সময় সুইসাইড করে মরে যেতাম। এখনো পর্যন্ত আমি তাদের দিক তাকে এক প্রকার বাইচেছি, জানি না কি জন্যে। কি বলতেছেন এগুলো রহিম ভাই? আপনার এখনো সামনে কত বড় একটা জীবন পড়ে আছে। আপনি প্রয়োজনে আবার প্রেম করবেন, আবার ভালোবাসবেন, আরেকটা বিয়ে করবেন, তাহলে দেখবেন আপনার জীবন আবার সবকিছু ঠিক হয়ে গেছে, একদম আবার সুখ হয়ে গেছে। আর ভালো বলতে কি হবে, ভালো বলতে বন্যায় আসছিলে, অনেক সংগ্রাম চেতনা করিয়ে তারপরে না তার বিয়ে করছি, কি বলবেন ফাইটটানে করছি। এখন নাকি সে সুখে আছে, কি বলবো আমি। সে নাকি মনে করেন বিয়ে শাদী করিয়ে ড্যাং ড্যাং করে নাকি আসলে এনাদের ঘুরে বেড়াইতেছে। একবার যদি মোর চোখের সামনে পড়ে যায় গা, আমি বোধ সেই সময় গাড়ির তলে পড়ে ঠাস করে বাস টুয়ে মরে যাবো। রহিম ভাই, আমি বিশ্বাস করি আপনি বন্যা থেকে আরো ভালো মেয়ে ডিজার্ভ করেন, আর আপনি ভালো মেয়ে পাবেন। ডোন্ট ওয়ারি। আরে আমার কথা বাদ দেন, আমি তো এক প্রকার চিন্তা করলে চলে গেছি। আপনার কথা বলেন। আপনি এমন একটা ঘটনা ঘটালেন, আপনাকে নিয়ে তো সরি নূপুর, মানে এখানে অবশ্যই সরি বলতে হইবে, কারণ আমার জন্য মাঝখানে একটা হ্যাপা হয়ে গেছে। মানে এটা ঠিক হয় নাই। এখন আমি ফিট আছি, সুস্থ আছি। এখন শুধু দিন তারিখ পাকা করে ফেলেলি হয়ে যাবে। এনে বলেন কবে কি করতে হইবে? ওসব কথা বাদ দেন তো রহিম ভাই, আপনার এখন রেস্ট নাও দরকার। ছাদে ভাবে ঘোরাঘুরি ঠিক না, আপনি যান, আপনি গিয়ে রেস্ট নেন। আরে আমার কথা আবার বারবার বললাম না, আমার আর ছোট করতে আছে। আপনার মনের মধ্যে এখন অনেক ফুর্তি, তাই তো? হ্যাঁ, ফুর্তি তো থাকবি, কারণ এখন তুমি স্বাধীন। মনে করেন যে স্বাধীন কাউয়া আছে না, যে 12 বারে গিয়া খালি ভাত খাইতে থাকে, যা পায় তাই খায়, এই ধরনের স্বাধীন তুমি হয়েই গেলাম। এখন লাইফটাকে এনজয় করে যাবো। খুবই ভালো, এভাবেই থাকবেন, কোনো ডিপ্রেশনের মধ্যে থাকবেনই না। এখন কাজ করেন, যান রুমে গিয়ে রেস্ট। হয়, একটু রেস্ট তো করাই লাগবে। সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। মানে একটু দেরি হয়ে গেছে? একটু দেরি করে বলাইছো? আমি কে ঠা জানো না আমারে? হ্যাঁ, আমি রাজা, একটা শিল্পপতি, আমি সিনেমার প্রযোজক। আমারে তুমি রাস্তার মধ্যে খাড়া করে তুমি কি আরেক বেড়া বাইতে বইবে লাঞ্চ করো না? লাঞ্চ করব? আমি যাত্রা পাশে লাঞ্চ করি নাকি? আমি তো উত্তরা ক্লাব ছেড়ে লাঞ্চই করি না। মাগো, মেন রোডে গিয়া সিএনজিতে তুইলা তুমি সোজা বাড়ি ভিতরে ঢুকে যাবি। রাস্তাত নাই মা, কোনো যে খাওয়ার চিন্তা করবো না। এক্সকিউজ মি, আমি জালিয়া চড়বো সিএনজিতে? আর ইউ ম্যাড? আমি জীবনও সিএনজিতে চড়ি না। আমি মাঝে মাঝে উবারে চড়ি, তাছাড়া তো আমার সাথে গাড়ি থাকে। আচ্ছা হইছে, উবারে তুইলা দেবো, যাবে গা, যাও। কি এখনই বের হলাম, এখনই তুমি আমাকে উবারে উঠে বাসা পাঠিয়ে দেবে? হবে না, আমার এখন অনেক ক্ষুধা লেগেছে। এখন চলো একটা ফাস্টফুডের দোকানে যাবো, খাবো, গল্প করবো, তারপর বাসা যাবো। আচ্ছা তোমার সমস্যা কি কত? বাসার মধ্যে তোমার এইভাবে হাত লো খাওয়ানোর লেগা, তখন তো হেভি ভাব নিলা যে খামো না, তখন খাও না কেন লেগা? আরে না, বিষয়টা সেটা না। আসলে হয়েছে কি, ওই তোমাদের বাসার খাবার না, মানে আমার হাইজেনিক লাগে না। মানে আমার কাছে জানি একটু কেমন লাগে জানো, মানে একটু তোমার ভাইয়ের বউটা আছে না, ওকেও আমার হাইজেনিক লাগে না। দ্যাটস ওয়াই আমি খাইনি। আমার বাসার খাবার তোমার ভালো লাগে না? মানে ভালো লাগে না, হাইজেনিক মনে হয় না? তো ভালো হয়েছে তো, সাপে বড় হয়েছে। আমি তো ওই বাড়ির পোলা, তাহলে আমিও হাইজেনিক না? আমার পর থেকে সরে যাও, অন্য পথ ধরো, আমার কথা ঘূর্ণা করার চিন্তা করো না। যাও যাও, অন্য পথে যাও। আহা, তুমি তো রাগ করছো কেন? আর আমি অন্য পথ তো কখনোই ধরবো না, তুমি সেটা জানো। শোনো, ওই যে ওই বাসায় গেলাম না ওই ভাবির সাথে দেখা করতে, ওই ভাবি কি বললো জানো? তোমার সাথে আমাকে না সেই সুন্দর মানায়। উনি কি বলেছে জানো? তোমার আব্বার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের বিষয় নিয়ে কথা বলবে। মাশাআল্লাহ, এত বড় ষড়যন্ত্র ওই বাসাত বই করতে হবে। আচ্ছা, সাদ্দাম উকিলদের ধরতে হইব, ও তো মহাপাজি আছে। ধরে লাভ নাই, তোমার সাথে তো আমার বিয়ে হবেই, আজ হোক আর কাল হোক। একটা মজার বিষয় কি হয়েছে জানো? আচ্ছা আচ্ছা, আবার মজার কথা উনছো তো? কি মজার খবরটা উনছো একটু আমারে কও, হুইন না আমি ধন্য হই। আরে ওই যে ভাবি আছে না, ভাবির বোনের সাথে নাকি, মানে কোন এক বোনের সাথে নাকি তোমার প্রেম ছিল, অনেক কথা ছিল, অনেক কথা দিয়েছিলে তুমি, তারপরে ঘুরতে যাইতে, খেতে যাইতে, তারপরে নাকি ছেঁকা দিয়েছো। ফালতু কথা, হ্যাঁ? এটা তো উল্টা পাল্টা কথাবার্তা না করতেছে আমার লোকে। এটা তো খুব ফালতু কথা, আমি তো মাইন্ড করছি। তুমি আমার লোকে হাও, সাদ্দামের বাসায় চলো, আবার ওরে প্রমাণ করতে হবে কোন সময় ওর হালির লোকে আমি প্রেম করছি, ঘোরাফেরা করছি, এটা করছি সেটা করছি, তারপর আবার শেখা দিছি। তুমি চলো আমার সাথে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে এত সিম্পল একটা বিষয় নিয়ে ওনার বাসায় গিয়ে ঝগড়া করার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তুমি ঘোরো নাই, ফেরো নাই, খাওয়াও নাই, দাও নাই, শেখাও দাও নাই, কিচ্ছু করো নাই, কিন্তু এখন যে আমার অনেক ক্ষুধা লাগছে, আমার এখন স্পাইসি কিছু খেতে হবে। চলো 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 চলো। এই যন্ত্রণা থেকে আমি কবে মুক্তি পাবো? ইয়াল এ সৃষ্টিকর্তা।
হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ! আমারে লাবণ্য ম্যাডাম ফোন করছে। আপনি তো একবারে রিসিভ করলেন, এন্ড দ্যাটস ওয়াই আই এম ফিলিং গুড। কি কারণে? আপনার মতো একটা বিজি পার্সোনালিটির মানুষ আমাকে মনে রেখেছেন, সেই জন্য। সেম টু ইউ। আপনার কথা একবার মনে হয়েছিল, মনে হয়েছে যে ফোনটা করি, আমার ইচ্ছা করে ফোন করি নাকি। ভেরি ব্যাড। যেইটুকু খুশি হয়েছিলাম এখন তার চেয়ে বেশি দুঃখ পেলাম। ওমা, দুঃখ পাওয়ার কারণটা কি? এই যে আপনি ইচ্ছে করে ফোন করেননি, তাই। শুধু শুধু মা বাড়ায় লাভ আছে? লাভ তো কিছু না কিছু আছে। এই দুনিয়াতে সব কিছুই কোনো না কোনো লাভের জন্য সৃষ্টি হয়েছে। আর যাই হোক, অ্যাটলিস্ট কথা বললে মনটা তো ভালো থাকে। আবার বিপরীতও আছে। কোনো কোনো মানুষের লয় কথা বললে মন খারাপ হয়ে যায়, মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যায়। ও গড, ডোন্ট সে দ্যাট। আমি আপনাকে উদাহরণ সহ বলতে দিতে পারি। লাইক অবাক মনে ওনার সাথে কথা বললে না আমার কেন আমি জানি না, আমার ভেতর থেকে একটা আর্ট ফিল করি, একটা রেজ ফিল করি। মানে আমার কান ঝালাপালা হওয়া শুরু হয়, আমার মাথার মধ্যে পু পু করে ঘুরতে থাকে। মানে আমি ইরিটেট হওয়া শুরু করি, আমার প্রেশার উঠে যায়। মানে আমার পাগল লাগে দিচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। একেবারে পারফেক্ট উদাহরণ দিচ্ছেন, একেবারে পারফেক্ট। মানে ওই অবাক মনে লয়ে কথা বলতেও না আমার চামচুন্দি গরম হয়ে যায়, আমার মানে ভালোই লাগে না কথা বলতে। একটা জিনিস আমি বুঝতে পারতাছি না, মানে ওই অবাক মনে যখনই যেই কামই করুক না কেন, মানে যেই কামেরই প্ল্যান করুক, ওইগুলো মাথার মধ্যে আপনার রাখে। এই কারণটা কি? ইউ আর রাইট ইন এ সেন্স। আপনার সাথে আমার কথা বা আমার থটস একদম মিলে গেছে। আপনার সাথে আমার কিছুই এক্সট্রা বলতে হয়, আপনি নিজেই উত্তর দিয়ে দিয়েছেন। সো ইটস মেক মি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আরে যাই না শুই না, আপনারা আমি বিপদে ফেলমু, এটা কি হয়? মাই গড, আপনার মতো কেয়ারিং, লাভিং, ফ্রেন্ডলি একটা মানুষকে যে আমি আমার পাশে পাবো, এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি জানেন। আপনিও কিন্তু আমার খোঁজ খবর লন, আপনিও কিন্তু আমার কেয়ার করেন। এই জন্য ভাবছি যে আপনার আশেপাশে আমিও থাকি। থ্যাংক ইউ। নাও আই এম ফিলিং প্রাউড অ্যান্ড ব্লেসড। আই গট ব্লেস অলসো। থ্যাংক ইউ সো মাচ। আরে এখানে প্রাউড হওয়ার কিছু নাই, খুবই স্বাভাবিক ব্যাপার। যাক, ভালো লাগলো কথা বইলা। এখন কি ফোনটা রাখতে পারি? ইয়া শিওর, অবশ্যই পারবো। তবে যদি আবার ফোন করেন বা করতে চান তাহলে হয়তো বেশি খুশি হব। থ্যাংক ইউ, করবো, রাখি। ওকে ভাই। চন্টু, আই নিড মাই কফি। দেখছো নি আমার মায়ের চয়েসটা, দেখছো? হ্যাঁ, একদিন তো খালি না দেখা, না বুঝা, না হই না, খালি ফাল পাচ্ছ। এত কথা কেউ না, এত আওয়াজ দিও না। ওরও কিন্তু আমি ফুল মার্কস দিবার পারতাছি না, ওর পরীক্ষা হবো তারপর। আরে তো না পরীক্ষা, রানার যে পরীক্ষা নিবা ওই পরীক্ষাতেই ও ফার্স্ট হইব করে দিলাম। আচ্ছা, এখন নতুন মেয়ার জামাই, মেয়ারে ওই সোনা দানা দিয়ে তো বরণ করে নেওয়ার লাগবো। হ্যাঁ, চেন চুন দেওয়ার লাগবো না? স্বর্ণের দোকানে যাওয়া হলা? না, তুমি ঠিকই কইছো, সোনা দানা দেওয়া হবে, ওরা তো বরণ করা দরকার আছে। মাগার হয়েছে কি, জানোই তো এখন সোনার দাম বাইরে গেছে গা, মেলা বাইরে গেছে গা, দাম পুরে যাবো গা। এর লেগে আমি কইতাছিলাম যে মাসখানেক পরে সোনাটা কিনলে হয় না? দেখো, এই যে আমার মাইয়া নতুন জামাই, একবেলায় যদি তুমি কানজুসগিরি করো না, তোমার কলম খবর করে ছাড়ো। আর দূর, আমি কোন জুসি দেখাইতেছি কো? শুনো, আমি কইতাছিলাম যে তোমার যে সোনার অলংকার গুলি আছে এখানতে মায়ের কিছু দিয়া দাও, আর আমার যে সোনার গয়নাগাটি আছে এখানতে জামাইরে দিয়া দিই, তারপরে মাসখানেক পরে আমি তোমার আবার কিনা দিব। তুমি আসলে একটা খবিস আছো, খবিস তুমি একটা। নতুন মেয়ার জামাই, হ্যাঁ রে, কি আমি ওই যে পুরান চেন মুন দিয়ে এগুলি দিয়ে বরণ করুম? দূর, স্বর্ণের আবার নতুন পুরান কি? হ্যাঁ, গায়ে পিনলে কি বুঝা যাবো না কোনটা নতুন আর কোনটা পুরান? আচ্ছা ঠিক আছে, আমার গয়নাই তাহলে আমি দিতাছি, কিন্তু 1 মাস পরে আমার কইলাম নতুন কইরা গয়না বানায় দেওয়ার লাগবো। আরে দিমু তো কইছি, দিমু 100 বার দিমু। না, একবারই দিমু, মানে তোমার যতগুলি স্বর্ণ দিবা এইগুলি দিয়ে দিব তোমার। এই মোবারকের জবান কিন্তু একটাই।
আচ্ছা ঠিক আছে, আজকে না আমার কেমন জানি বহুত ফুর্তি ফুর্তি লাগতাছে, খালি নাচবার মন চাইতাছে, খালি নাচবার মন চাইতাছে। ওই একটা সুন্দর দেখে একটা হিন্দি গান লাগাও না, আমি একটু নাচি। আহো তুমি আমার লগে নাচো, আহো। মাফ চাই, দোয়াও চাই, আমি তোমার লগে নাচা পারুম না, তবে গান ছাড়তাছি, তোমার মন খুশি হয়েছে তুমি নাচো, আমি দেখি। হ্যাঁ তা নাচবা কে? আমার লগে তো তোমার নাচবার মনই চাইবো না। তোমার তো ওই যে ঝর্ণা বাবির লগে খুব নাচে তালাই তো, হ্যাঁ খালি নাচবারই মন চাইতো। বুঝি তো, সবই বুঝি। আমার লগে নাচলে তোমার মন নাই কা? কথা নাই বার্তা নাই, আবার তুমি এই ঝর্ণাবাবের ডাইকা লইছো। হেরা তো এখন আর এই বাড়িতে থাকে না, তারপরে তোমার তো গায়ে জ্বলে কে? হ্যাঁ, এই সাহানা বেগম উচিত কথাই কয়, যা কয় হেডা হ্যাঁ বাই বাই চিন্তাই কয়, কোনো ফেলনা কথা কয় না। বুঝছে এলা তুমি থামো, আমি গানটা দেই। তোমার নাচের লেগে আমি গান ছাড়তেছি, মগর একটা কথা, তালে তালে নাচবে বুঝছো, বেতালে নাচ দেখলে না আমার মেজাজ খিস হয়ে যাবো।